নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেক বন্ধুকে জানাই স্বাগত। যেসব বন্ধুরা আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশানটা অন করো, যাতে করে আপকামিং ম্যাথ, রিজনিং অ্যান্ড লাইভ জিকে ক্লাসের নোটিফিকেশান এগুলো খুব সহজে তোমার ফোনে পৌঁছে যেতে পারে। দেখো, আমি তোমাদের এর আগে একটা কথা বলেছিলাম ভিডিওতে যে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি এক্সাম ডেট খুব শিগগিরই আসতে চলেছে। তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে যে ডাব্লিউবি এক্সামটা নাকি অনেক লেটে হতে পারে, বাট প্রথম থেকে বলে আসছি যে খুব যে লেট হবে এমনটা কিন্তু না। তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে ডাব্লিউবিপির এক্সাম ডেট এবং কলকাতা পুলিশের একটা এক্সাম ডেট, কিন্তু এটা প্রপারলি একটা অ্যাপ্রক্স ওরিয়েন্টেড, বাট এটাই কিন্তু আবার কনফার্মেশন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমাদেরকে আমি আজকে ইনফরমেশন যেটা দেবো, ডাব্লিউবিপি অ্যান্ড কেপির এক্সাম ডেট আর কতদিন পর হতে পারে বা কোন মাস করে পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে, তার জন্য ভিডিওটা কোনোরকম কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর মাঝখানে থাকছে একটা ব্রেকিং সারপ্রাইজ। ওকে, তো আজকে তোমাদের প্রথমে যেটা বলতে চাইবো, যেসব বন্ধুরা ডাব্লিউপি অ্যান্ড কেপি এই সমস্ত পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছ, তাদের দিকে তাকিয়ে যেটা বলতে চাইবো, দেখো ডাব্লিউপি এক্সামে যেহেতু একটা রিটেনে কন্ডাক্ট হবে, সুতরাং আমরা এটা বলতে পারবো যে কলকাতা পুলিশের প্রিলিমস এটা ফার্স্ট কন্ডাক্ট হবে, দেন ডাব্লিউপির যেটা রিটিন তারপরে কিন্তু কন্ডাক্ট হবে। কলকাতা পুলিশের রিটিনটা তাহলে কোন মাস করে হতে পারে? ফার্স্ট একটা কথা বলে রাখি, ফেব্রুয়ারি মাসটা টোটালি কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই পরীক্ষাগুলো রয়েছে। আমরা প্রত্যেকে জানি যে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো সাধারণত স্কুলেই পরীক্ষাগুলো হয়ে থাকে, রাইট? তো যেহেতু স্কুলগুলো সমস্ত রিজার্ভ থাকবে, সেই কারণে ফেব্রুয়ারি মাসে আবার জিডি পরীক্ষা থাকছে। তো কোনোরকমভাবে ফেব্রুয়ারি মাসে কোনো ডেট আমরা পাবো না, বাট মার্চ মাসের মধ্যে কিন্তু আমরা একটা অফিসিয়ালিভাবে নোটিশ পাবো, এটা আশা রাখছি পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে। দেখো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে আপডেটটা আমরা পাবো খুব রিসেন্ট, সেটা কি ওরিয়েন্টেড পাবো? সেটা আমরা পাবো একটা এক্সাম ডেট। তো প্রথমে যে এক্সাম ডেটটা আমাদের কাছে উঠে আসবে সেটা হচ্ছে কেপি কনস্টেবল প্রিলিমস। কেপি কনস্টেবলের যেহেতু কোনো চেঞ্জেস হয়নি, সুতরাং কেপি কনস্টেবলের প্রিলিমস এক্সামটা একটা সানডেতে কিন্তু কনফার্ম হতেই পারে। যেটা কোন মাস করে হতে পারে সেই তথ্য তোমাদের কাছে আজকে তুলে ধরবো। দেখো, পিআরবি থেকে যেহেতু কোনো অফিসিয়ালি নোটিশ দেয়নি, তোমরা অনেকে বলতে পারো যে তাহলে এই ডেটটা কী করে কনফার্ম বলছো, বাট আমি প্রথম থেকে বলে আসছি যে এইরকম একটা মান্থে কিন্তু এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমরা এটাকে অ্যাপ্রক্স না ধরে এটাকে ধরে নাও যে এই ডেটেই এক্সাম হবে, সেইভাবে নিজেরা নিজেদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করো। কারণ এক্সাম ডেট পেয়ে গেলে আর কিন্তু তুমি নিজেকে তখন বুঝে উঠতে পারবে না কীভাবে তোমাকে এবার স্ট্র্যাটেজি করতে হবে, কীভাবে কোনটা কাভার আপ করতে হবে। তার জন্য যে ডেটটা তোমাদের বলবো সেই ডেটটা তোমরা একটা কনফার্মেশন নিয়ে কিন্তু ডেটটা ধরো। দেখো, কেপি কনস্টেবলের প্রিলিমস যে এক্সামটা হবে সেটা অ্যাপ্রক্স হতে পারে এপ্রিল মাস করে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি বলো এপ্রিল মাসে যদি হয়, সেটা কীরকম টাইমে হতে পারে? এপ্রিল মাসের ফার্স্ট উইক দিকেই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটা সানডে ধরে পরীক্ষাটা হবে, আমরা জানি, যেখানে একটাই শিফটে ওভারঅল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই পরীক্ষাটা দেবে। এত স্টুডেন্ট যেখানে একটা সানডেতেই পরীক্ষা হবে একই টাইমে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপে যেরকম আমরা দেখলাম যে দুদিন করে দুটো করে শিফট হলো, এখানে কিন্তু সেরকম হবে না। 1 ঘন্টাতেই ওভারঅল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষাটা দেবে। বোঝা গেছে? তাহলে এপ্রিল মাসের একটা সানডেতে কিন্তু কেপি কনস্টেবলের প্রিলিমস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা এপ্রিলের ফার্স্ট উইক করেই হতে পারে, রাইট? এবার যদি ডেট বাম্পস হয় বা পরবর্তীতে যদি ডেটটা একটু পিছিয়ে যায়, সেটা কিন্তু খুব পিছোবে না, হলে এপ্রিল মাসে কিন্তু হতে পারে, রাইট? কিছু তথ্য না পেয়ে তোমাদের কাছে কখনো তুলে ধরবো না, কারণ যেসব বন্ধুরা আমার আজকে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে বা নিউ ভিউয়ার্স, তাদের দিকে তাকিয়ে বলবো যে কিছু ডাটা বা কিছু তথ্য না জেনে তোমাদের কাছে কোনো ইনফরমেশান দিই না। তো আজকের এই ইনফরমেশানটা যেটা তোমাদের দিলাম, এটা কিন্তু একটা তোমরা অ্যাপ্রক্স না ধরে তোমরা এটাকেই একটা কনফার্মেশন ধরে নিজেরা নিজেদের প্রিপারেশন করো। দেখো, জানুয়ারি মাসটা এখনও তুমি যে টাইমটা পাচ্ছ, ফেব্রুয়ারি মার্চ ওভারঅল দেখতে গেলে তুমি এখনও প্রায় একটা 65 থেকে 70 দিনের একটা স্টাডি প্ল্যান করতে পারো। তো এই যে টাইমটা তুমি পাবে 65 থেকে 70 দিন, এই টাইমটা কিন্তু মোর এনাফ, কারণ তুমি অলরেডি আগের থেকে প্রিপারেশান করছো। এই যে টাইমটা, এখন তোমাকে টেস্ট দিয়ে একটু জাজমেন্ট করতে হবে কোন জায়গাগুলো তোমার খামতি রয়েছে, ম্যাথের কোন সেকশনগুলো আটকে যাচ্ছে, রিজনিংয়ের কোনগুলোতে টাইম যাচ্ছে। তো ওভারঅল জিকে জিএস এই সমস্তগুলোকে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আর তার সাথে সাথে প্রত্যেক বন্ধুকে রিকোয়েস্ট করব যে এখন থেকে তুমি ওএমআর নিয়ে বাড়িতে ডেলি একটা করে টেস্ট দাও। অনেকেই কী করে জানো, অনেকেই বলে যে উইকলি একটা করে টেস্ট দিলে হয়ে যাবে, সপ্তাহে 2টো করে টেস্ট দিলে হয়ে যাবে। কিন্তু তুমি বলো, পরীক্ষার হলে ওই দিনটায় একদিনে একটা পরীক্ষা দেওয়ার থেকে বাড়িতে ডেলি যদি 1-2টো করে তুমি টেস্ট দাও, পরীক্ষার হলে গিয়ে তোমার মনে হবে যে তুমি কোনো একটা টেস্টই কিন্তু দিচ্ছ। ওএমআর প্র্যাকটিস করলে কি ইমপ্রুভ হয় জানো? ওএমআর প্র্যাকটিস করলে তোমার কনফিডেন্স হাই হবে,
তার সাথে সাথে হাতের স্পিডটা খুব ইমপ্রুভ হয়। দেখো আমাদের ওএমআর যে রেজিস্ট্রেশন ফিল আপটা থাকে সেখানটা হচ্ছে ভিভিআই। অনেকে ওই জায়গাটা কিন্তু নিয়ে কিন্তু টেনশনে থাকে, কারণ তুমি যখন একটা আনসার একের এটা করছো, দেখা গেল তোমার সেখানটা লড়ে গেল, একটু মিস্টেক হয়ে গেল, তখন কি হবে? সেটা হয়তো একটা নাম্বারই তোমার মাইনাস যাবে। কিন্তু রেজিস্ট্রেশন ফিল আপের সময় তুমি যদি একটু তাড়াহুড়া করে মিস্টেক করে ফেলো বা কোনো 5-এর জায়গায় 4-এ ফিল আপ করে দাও, তোমার কিন্তু পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। কারণ তোমার জন্য একটা ওএমআরই কিন্তু দেওয়া হবে। তোমার পাশের জন যদি অ্যাবসেন্ট থাকে, দেখবে তার ওএমআরটা টেবিলে দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকমভাবে কিন্তু আর ওএমআর দেওয়া হবে না। তাই প্রত্যেক বন্ধুকে বলবো ওএমআরটা এমনইভাবে প্র্যাকটিস করো যাতে শেষ 5 মিনিট যদি হাতে টাইম থাকে, তখন যদি 10-12টা কোশ্চেনও তোমার বাকি থাকে, কিছু ম্যাথ বাকি থাকে, কিছু রিজনিং বাকি থাকে, তুমি ইজি কিন্তু ফাইট করতে পারবে, রাইট? আর আমাদের ডাব্লিউপি এক্সামটা তার থেকেও আরও 1-2 মাস পরে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং ডাব্লিউপির আপডেটটা এই মুহূর্তে আসবে না, কারণ ডাব্লিউপি যেহেতু একটা রিটিন 85 মার্কসের, যেটা মেন রিটিন প্রত্যেকেই জানো। তাই কলকাতা পুলিশের এক্সামটা কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ প্রিলিমস এক্সামটা কন্ডাক্ট হওয়ার পরেই কিন্তু ডাব্লিউপি রিটিনের একটা চান্সেস থাকছে, যেটা 1 থেকে 2 মাস পর। তো এই যে টাইমিংটা তোমরা পাচ্ছ, এই টাইমিংটাকে একটা সুবর্ণ সুযোগ নিয়ে কাজে লাগাও। অনেক বন্ধুরা রয়েছে যারা, বা অনেক সিনিয়র দাদারা রয়েছে যারা একটা লাস্ট এজে এসে পৌঁছেছ, অর্থাৎ ডাব্লিউবিপি কেপিতে আগে 27 বছর পর্যন্ত এজ ছিল। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এসসি এসটি ওবিসিদের একটা এজ রিল্যাক্সেশন রয়েছে। বাট আজকে জেনারেলদের যে এজটা করা হয়েছে মানে যেটা 30 বছর, তাহলে অনেক স্টুডেন্ট কিন্তু রয়েছে যারা কিন্তু এখানে পার্টিসিপেট করছে। ডাব্লিউবিকেপিতে ওভারঅল যে এত স্টুডেন্ট, সেখান থেকে যে একটা কম্পিটিশন, অনেকেই ভাবে কম্পিটিশন হাই। ইয়েস, কম্পিটিশন তো দিনের পর দিন বাড়বেই, কারণ নাম্বার অফ স্টুডেন্ট হিউজ পার্টিসিপেট করছে ডাব্লিউবিকেপি এক্সামে। তো তোমাকে এখানে তার জন্য একটা ভালো স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে এগোতে হবে, যাতে করে তুমি সবাইকে সিটকে দিয়ে একটা নিজের সিট কনফার্ম করতে পারো। দেখো আকাশে অনেক তারা থাকে, কিন্তু তার মধ্যে শুকতারাটাই জ্বলজ্বল করে, কেন জানো? কারণ ও হচ্ছে চকচকে। তো তোমাকে রিভিশন দিয়ে নিজেকে চকচকে করতে হবে, ঘষা মাজা করে করে নিজেকে গ্লেজ করতে হবে, যাতে করে তোমাকেই যেন এক মানে শুকতারার মতন তুমি জ্বলজ্বল করো। বুঝতে পারলে? আজকে নাম্বার অফ স্টুডেন্ট এত যে পার্টিসিপেট করছে ডাব্লিউবিকেপিতে, সবাই কি শেষ পর্যন্ত টিকতে পারছে না। পরীক্ষার হলে যেদিন প্রথম পরীক্ষা দিতে হবে, দেখবে বাসে যাও ট্রেনে যাও এত ভিড়, গেটের সামনে গিয়ে এত লম্বা লাইন, কিন্তু ওই লম্বা লাইনটা যেদিন ইন্টারভিউ হলের সামনে যে দাঁড়াবে, দেখবে গুনতে পারছো যে কতজন তোমার পেছনে রয়েছে। বুঝতে পারলে? বোঝা গেছে প্রথম দিনের যে ভিড় আর ইন্টারভিউ দিনের যে ভিড়, দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারলে? তখন কত কম স্টুডেন্ট সেখানে দাঁড়িয়ে থাকে। তাহলে শেষ পর্যন্ত কারা দাঁড়িয়ে থাকে? যারা এই যুদ্ধটাকে, এই লড়াইটাকে একদম লাইফের একটা এম করে নেয়, যে ইয়েস আমাকে পেতেই হবে, একটা সিট তো আমার, থাক না এতগুলো সিট, একটা তো আমার। এই ভেবে যারা এগিয়ে যাবে, রাত দিন এক করবে, মাঠ তার সাথে কন্টিনিউ করবে, ডেফিনেটলি তারা পুলিশের ইউনিফর্মটা পেয়ে যাবে। তো তোমাদের জন্য রয়েছে যে একটা বিগ অ্যানাউন্সমেন্ট, সেটা কি? দেখো, জিকে জিএস সেকশনটা অনেকের কাছেই বলতে পারো একটা খুব হার্ডি জায়গা। কেন? কারণ এর মধ্যে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, স্পোর্টস, এত কিছু ইনক্লুড হয়েছে। একটা কি প্রবলেম হয় জানো? আমরা প্রত্যেকে জানি যে একটা পার্টিকুলার সিলেবাস থাকে, যে সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারি তাহলে কি হবে? ডেফিনেটলি কিন্তু আমরা একটা ভালো স্কোর ক্যারি করতে পারবো। এবার জিকে জিএস যে সেকশনটা রয়েছে, এখানে ওভারঅল যে এতগুলো সাবজেক্ট একসাথে মিক্সিং হয়ে রয়েছে, এবার প্রবলেমটা কোথায় হয়? যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তো তোমাকে কমপ্লিট করতেই হবে, তার ওরিয়েন্টেড তোমাকে টেস্ট দিতে হবে। ওভারঅল এইভাবে করতে করতে তুমি জিকেটাকে ইমপ্রুভ করতে পারবে। এবার আমরা যখন পিআরবির যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো আমরা যখন দেখি, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো, তুমি যখন কোশ্চেন সেটগুলো নিয়ে বসবে এবং তার একটা পার্টিকুলার তুমি অ্যানালাইসিস করবে, তুমি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবে যে তোমার মনে হবে যেন জিকে সেটগুলো একই রকম লাগছে। আগের সেটে দেখলাম এই কোশ্চেনটা ছিল, এই সেটেও এই কোশ্চেনটা দিয়েছে, মেনের এক্সামেও এই সেটটা দিয়েছে, এসআইয়ের পরীক্ষা তো এরকম কোশ্চেনগুলো দিচ্ছে। এটা কেন হয়? কারণ প্রিভিয়াস ইয়ার দেখা মানে শুধু এটা না যে তুমি সেখানে কতগুলো আনসার করতে পারছো, তোমার নাম্বার অফ স্কোরটা কত হচ্ছে, এটা ম্যাটার করে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করা মানে এটা তোমাকে বুঝতে হবে যে সেখানে কোশ্চেন্সগুলো পিআরবি কোন জায়গাটাকে টার্গেট করছে। কারণ পিআরবি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, সেই প্যাটার্নটা ধরার হচ্ছে দাম তোমার কাছে। বোঝা গেছে? আজকে তুমি যদি সেই প্যাটার্নটা ক্যাচ করতে পারো আর সেই জায়গাগুলোকে হাইলাইট করে তুমি যদি ভালো করে ডেসক্রিপটিভ ওয়াইজ পড়ে নাও, ডেফিনেটলি তুমি কিন্তু একটা পরীক্ষাতে ভালো স্কোর ক্যারি করতে পারবে। বোঝা গেছে? দেখো, স্ট্যাটিক জিকের এত বড় একটা সিলেবাস রয়েছে, যেখানে ভারতের বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, পৃথিবীর, পশ্চিমবঙ্গের, তাহলে এই সমস্তগুলোকে তুমি নিয়ে যখন এগোবে, সেগুলোর মধ্যে থেকে কোন জায়গাগুলো পিআরবি বেশি টার্গেট করে, কাদের নিকনেমগুলো পরীক্ষাতে বেশি দিচ্ছে, কোন নদীগুলোকে পরীক্ষাতে বেশি টার্গেট করছে, হিস্ট্রির কোন জায়গাগুলো পরীক্ষাতে দিচ্ছে, এই জায়গাগুলো যখন তুমি কমপ্লিট করবে,
তবে তো তুমি একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবে। বোঝা গেছে? তাহলে এই সমস্ত জিনিসগুলোকে তুমি এইটুকু কম টাইমের মধ্যে কীভাবে রিভিশন দিতে পারো, তার জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য একটা যোদ্ধা ব্যাচ। যেটা ব্যাচটা হচ্ছে ওভারঅল একটা কুইক রিভিশন ব্যাচ। এটা কীরকম তোমাদের একটু বলে রাখি ব্যাপারটা। দেখো, আমার এই যোদ্ধা ব্যাচে অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে, যারা কিন্তু এই ব্যাচটা মানে পারচেস করছে। তার জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য একটা যোদ্ধা ব্যাচ। এই যোদ্ধা ব্যাচের মধ্যে তোমরা কি পেতে পারো? দেখো, যোদ্ধা ব্যাচটা হচ্ছে একটা কুইক রিভিশন জিকে ক্লাস। এখানে কি কি থাকছে? ওভারঅল জিকে জিএস এর মধ্যে যা কিছু ইনক্লুডিং থাকে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, এদিকে সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড স্ট্যাটিক জিকে, তার সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডাব্লিউপিকেপি ওরা বেশি ফলো করে। তুমি দেখবে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ারগুলো দেওয়া হয়, মেনলি 2 বা 3টে কারেন্ট অ্যাফেয়ার দেওয়া হয়। তুমি যদি রেল এক্সাম দাও, এসএসসি এক্সাম দাও, সেখানে কারেন্ট অ্যাফেয়ারে তুমি ওয়েটেজ দেখো, আর তুমি স্টেট ওরিয়েন্টেড এক্সামে কারেন্ট অ্যাফেয়ারে ওয়েটেজ দেখো, বুঝতে পারবে। ডাব্লিউবিকেপি কনস্টেবল যে এক্সামগুলো হয়, সেখানে কারেন্ট অ্যাফেয়ার খুব যে একদম ডেপথে পড়তে হবে এমনটা না। যদি বলো কেন? কারণ তুমি একটা জিনিস যদি আইডেন্টিফাই করে নিতে পারো, তাহলে তুমি এটা ইজি বুঝতে পারবে যে ওরা কোন জায়গার কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে বেশি টার্গেট করে। দেখো, যে সমস্ত কোশ্চেন্সগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকে, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কেন বলো তো? কারণ কেউ কোনো একটা র্যাঙ্কে ছিলেন, তিনি সেখান থেকে চেঞ্জ হচ্ছেন। আজকে ভারতের এই জায়গাতে র্যাঙ্কটা এত, সেটা চেঞ্জ হয়ে গেল এখানে, বুঝতে পারলে? আজকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যিনি গভর্নর, চেঞ্জ হয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি, তিনি চেঞ্জ হয়ে যাচ্ছেন। তাহলে তুমি কাকে বাদ দেবে, কাকে ছাড়বে, কাকে ধরবে, কাকে ছাড়বে? তুমি কাউকে স্কিপ করতে পারো না। তাহলে ওভারঅল জানুয়ারি থেকে ডিসেম্বর, এই যে 2024-এর ওভারঅল যে 1 ইয়ারে তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে কমপ্লিট করতে হচ্ছে। কিন্তু যারা প্রথম থেকে করে করে আসছো, তাদের জন্য অনেক হেল্প হবে। বাট যারা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স করেছো, বা কপিতে শুধু নোটই করা আছে, বা একটা পিডিএফ নিয়ে ফোনে রেখে দিয়েছো কিন্তু পড়ার হচ্ছে না, তাদের দিকে তাকিয়ে, বা যারা আজকে ভালোভাবে একটা প্রিপারেশন করেও তুমি গুলিয়ে ফেলছো, তাদের জন্য এই ব্যাচটা অনেক অনেক হেল্প হবে। যদি বলো সেটা কীভাবে? তাহলে এই যে এতগুলো জিকেকে বা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে ইনক্লুডিং করে তুমি কি করে রিভিশন দিতে পারো, তার জন্য তোমাকে হেল্প করবে এই যোদ্ধা ব্যাচ। যোদ্ধা ব্যাচে তোমরা কি পেতে পারো? দেখো, যোদ্ধা ব্যাচটার মধ্যে ওভারঅল আমরা জিকে জিএস ছাড়াও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটা টাচ আপে রাখবো, যাতে করে তোমাদের কাছে এই জিনিসগুলোর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটাও একটা টাচ আপ হয়ে যাবে। সেটা কীভাবে? দেখো, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যারা প্রথম থেকে ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে করে আসছো, তাদের জন্য হেল্প হবে একটা রিভিশন। আর যেসব বন্ধুরা কপিতে লিখেছো বা একটা পিডিএফ নিয়ে নিয়েছো, বা পিডিএফটা তোমার ফোনেই রয়ে গেছে, সেটা কিন্তু আর পড়া হচ্ছে না, তো এই ব্যাচটা তোমাদের অনেক হেল্প করবে। দেখো, আমি যেভাবে জিকেগুলো এর আগে ক্লাসগুলো করিয়েছি, যারা ক্লাসগুলো করেছে তারা জানে যে একটা কোশ্চেন্স থেকে অ্যানাদার কোশ্চেন্সগুলোকে লিঙ্ক করে যদি তুমি ধরে রাখতে পারো, তাহলে জিকেটা হচ্ছে তোমার জন্য সব থেকে বেস্ট। তুমি যখন একটা জিকে পড়ছো, সাপোজ 1969, তুমি পড়লে কি যে 14টা ব্যাংক নাকি জাতীয়করণ হয়েছিল 1969 সালে, 1969। কিন্তু তুমি এটা পড়ার পর মুভ করছো একটা নেক্সট কোশ্চেনে, যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটা কে দিয়েছেন? না দ্বিতীয় আকবর। 3 নাম্বার কোশ্চেনে চলে গেলে আমাদের সেকেন্ড অশোক কাকে বলা হয়? না কনিষ্ক। কিন্তু এইভাবে জিকেটা কিন্তু পড়ার রুলসটা না। যদি বলো কেন? তুমি যখন 1969টা পড়ছো, কিন্তু তুমি তো এর আগে হয়তো থিওরি বেস অনেকটাই পড়ে গেছো, কিন্তু তুমি যখন একটা পিওয়াইকিউ বা একটা কোনো টেস্ট দিচ্ছ, সেখানে এই কোশ্চেন্সগুলোকে অ্যানালাইসিস করছো, তোমাকে কি করা উচিত? দেখো, তুমি 1969টা যখন দেখছো যে 14টা ব্যাংক জাতীয়করণ হয়েছিল, বলবে হ্যাঁ। এবার 1969-এ তোমাকে ভাবতে হবে যে আর কি কি হতে পারে। দেখো, 1969 সালে তুমি বলো আর কি হয়েছিল? বলবে মাদ্রাজের নামটা চেঞ্জ হয়ে তামিলনাড়ুতে কনভার্ট হয়েছিল। বলবে হ্যাঁ। 1969-এ আর কি হয়েছিল? দেখো, অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হচ্ছে 1901 সালে, যেটা সুইডেন দেশ থেকে প্রদান করা হচ্ছে। কিন্তু 1969 সাল থেকে কিন্তু আবার ইকোনমিক্সে নোবেলটা দেওয়া শুরু হচ্ছে, অর্থাৎ অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হচ্ছে 1969 সাল থেকে। কিন্তু এমনিতে নোবেল পুরস্কারটা দেওয়াই শুরু হয়েছে 1901 সাল থেকে, যেটা সুইডেন দেশ থেকে প্রদান করছে। বাট অর্থনীতিতে যদি বলে, তখন হবে 1969-এ। যেরকম প্রথম ইন্ডিয়ান, অর্থাৎ প্রথম ভারতীয় যিনি হচ্ছেন অমর্ত্য সেন, 1998 সালে কি পেয়েছিলেন? অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন, রাইট? কি জন্য? কারণ তিনি লিখেছিলেন দ্য আর্গুমেন্ট অফ ইন্ডিয়া। আবার অর্থনীতির জনক বা ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয় বলতো? যেটা হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথ। তিনি লিখেছিলেন দ্য ওয়েলথ অফ নেশন, তাই না? আবার ভারতে জাতীয় আয় গণনা করার চেষ্টা প্রথম কে করেছেন? দাদাভাই নৌরোজি, যাকে আমরা প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই যে গ্রন্থটাই দাদাভাই নৌরোজি কি বলেছিলেন? যে জনপিছু মাথা আয় সেটা নাকি 20 টাকা করে।
বলো হ্যাঁ। দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলে? দাদাভাই নওরোজিকে। যেরকম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আমাদের মিসাইল ম্যান কাকে বলি? ডক্টর এপিজে আব্দুল কালাম। দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ লৌহ মানব মানুষ কাকে বলি? সর্দার বল্লভভাই প্যাটেল। তো তোমাকে এইভাবে লিঙ্ক করতে হবে। এবার 1969 সালটাকে ছেড়ে দিলে হবে না, ওকে নিয়ে ভাবতে হবে আর কি এর সাথে জড়িয়ে রয়েছে। এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোকে অবশ্য এক্সামে আসার মতন কোশ্চেন্সগুলোকে নিয়ে ভাবতে হবে। সেটা কি? দেখো, আমাদের বিধান পরিষদ থেকে পরীক্ষায় কোশ্চেন্সটা হয় যে নিম্নের কোন রাজ্যে বিধান পরিষদ নেই। এই যে কোশ্চেনে না বলছে তার মানে কি তুমি যে হ্যাঁগুলো জানো এটা চেক করা হচ্ছে। একটা কোশ্চেনের শেষে অল অফ দ্য অ্যাবাভ এটাও কি ডিনোস করে জানো? ওভারঅল তুমি যে কোশ্চেন্সটার উপর কতটা সিওরিটি, তবে বলতে পারবে সবগুলোই ঠিক। বুঝতে পারলে? নান অফ দিস মানে কি? তিনটে অপশন যেটা দেওয়া আছে ভুল, তাহলে তুমি ঠিকটা জানো যেটা অপশানে খুঁজে পাচ্ছ না, তাই তুমি অপশান ডি কারেক্ট করছো, যে নান অফ দিস। বোঝা গেছে? এবার বিধান পরিষদ 6টা রাজ্যে রয়েছে, কোনো রাজ্যে থাকতে পারে কোনো রাজ্যে নাও থাকতে পারে। সেই 6টা রাজ্য কি? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার। যেরকম 7 সিস্টার বা 7 বহিন কোন কোন স্টেটগুলো রয়েছে? অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। যেরকম কর্কটক্রান্তি রেখা ভারতের কটা জেলার উপর দিয়ে গেছে? বলবে 5টা জেলা। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানটা 2টো সেকশন, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর নদিয়া। রাইট? এইভাবে তোমাকে জিনিসগুলো লিঙ্ক করতে হবে। বোঝা গেছে? এবার 1969 সালে পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হয়ে গেছিলো কি? এই বিধান পরিষদ। 1969 সালটাকে তুমি এইভাবে মনে রাখতে পারো। লিখবে কিভাবে? 1969। তাহলে বলো, 1ও নয় 6ও নয়, 1ও নয় 6ও নয়। বোঝা গেল? এবার আমি যদি বলি 1ও নয় 8ও নয় অর্থাৎ 1989, এখানে কি ইনক্লুড আছে জানো? 1989-এর মধ্যে তুমি ইনক্লুডিং পাচ্ছ যেটা ভোটের অধিকার। এটা একটা কি? এটা হচ্ছে একটা মানব অধিকার। এই যে ভোট, যেটা পঞ্চায়েত ভোট, কোন সরকারের হাতে ন্যস্ত থাকে? অর্থাৎ কার দায়িত্বে থাকে? বলবে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের হাতে থাকে। বলো হ্যাঁ। এবার ভোটের এজ আগে ছিল 21 বছর না হলে তুমি ভোট দিতে পারবে না। এই যে একটা কোশ্চেন, তাই না, যে পঞ্চায়েতের সদস্য হতে গেলে তোমার এজ কত হতে হবে? বলবে 21 বছর। যেরকম রাষ্ট্রপতি হতে গেলে কত লাগে? 35 বছর ন্যূনতম হতেই হবে। এই যে ভোটের বয়সটা কমিয়ে 21 থেকে 18 করা হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই 1989 অর্থাৎ 1ও নয় 8ও নয় 61st অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 9তম শতকে এটা কিন্তু কারেকশনটা করা হয়েছে। বুঝতে পারলে? এবার যদি বলতো নির্বাচন কমিশনার, এটা কত নম্বর ধারা? 324। ভোটের অধিকার কত নম্বর ধারা? 326। বোঝা গেল? এইভাবে করতে হবে। পঞ্চায়েতি রাজ যেটা হচ্ছে তোমার 40 আর্টিকেল, রাজস্থানের নাগৌরিতে ফার্স্ট হয়েছিল। বোঝা গেছে? ত্রিস্তরীয় পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। পরীক্ষায় দেয় যে মধ্যম স্তরটার নাম কি, তো মনে রাখো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তাহলে মধ্যেটা কি? পঞ্চায়েত সমিতি। বোঝা গেছে? তো জিকে জিএস এইভাবে তুমি যদি একটা কুইক রিভিশন করতে পারো তোমার জন্য অনেক হেল্প হবে, যেটা তোমাকে এই যোদ্ধা ব্যাচ অনেকটা আগামী দিনে পরীক্ষা জীবনে এনে দিতে পারবে। তো তার জন্য কি করতে হবে? আমি যে ক্লাসটা করাবো যোদ্ধা ব্যাচে সেটা হবে গুগল মিটে, যেখানে ওভারঅল অনেক স্টুডেন্ট অলরেডি কিন্তু সেখানে মানে আমাদের স্টুডেন্ট কিন্তু হয়ে গিয়েছে। তো যেসব বন্ধুরা রয়েছে জাস্ট 7 দিন ওপেনিং থাকবে, তার মধ্যে কিন্তু তোমাদেরকে যারা যারা এটা পারচেস করতে চাইছো তারা ডিসক্রিপশন বক্সে দেখো আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি আমার সাথে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, যেখানে সমস্ত কিছু এর আপডেট পেয়ে যাবে এবং সরাসরি আমি তোমাদের সাথে সেখান থেকে কানেক্ট করে নেবো যে কারা কারা যে ব্যাচটা নেবে তাদের একটা কপিতে নোটস করা হচ্ছে। জাস্ট আর কয়েকদিনের অপেক্ষা, তারপরে কিন্তু আসতে চলেছে যোদ্ধা ব্যাচ। তো যোদ্ধা ব্যাচ নিয়ে অনেকেই হয়তো ভাবতে পারো যে তাহলে প্রাইস কত হতে পারে। ভিডিওতে কিছু বলবো না, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে এসে জয়েন করে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সমস্ত কিছু জানতে পারো। শুধু এইটুকু বলতে পারি যে খুব স্বল্প মূল্যে তোমরা এই যোদ্ধা ব্যাচটা পারচেস করতে পারবে এবং এটা আগামী দিনে তোমার একটা পরীক্ষার সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়াবে, এটা তোমাকে আমি কথা দিতে পারি। কিন্তু তার জন্য আমি যে নোটসগুলো করাবো, অনেকেই বলছো পিডিএফ দিন পিডিএফ দিন। একটা কথা অনেস্টলি বলো তো, আমি যদি আজকে কোনো পিডিএফ দেওয়া হতো তাহলে তো আমি ডাইরেক্ট একটা পিডিএফই তৈরি করে নিতাম, দেন বলতাম এই পিডিএফটা কিনে নাও, এই পিডিএফটা পারচেস করে নাও। আমি কিন্তু একবারও বলিনি। আমি কিন্তু প্রপার ওয়েতে তোমাদের একটা গাইড করতে চাইছি, যে গাইডটা আগামী দিনে তোমার জীবনে সফলতা এনে দেবেই দেবে, কিন্তু তার জন্য মেহনত তোমাকে করতে হবে। আজকে তুমি একটা কথা বলো, পিডিএফ নিয়ে কি হয়? পিডিএফ তোমার ফোনে হয়ে যেতে পারে, পিডিএফ থাকলে কিন্তু অনেকে আবার পড়তেও পারে না। আছে তো, ফোনে আছে তো, পড়লে যখন ইচ্ছা হবে, কিন্তু ফোন খুললে সবসময় পড়া হয় না। তুমি ফোন খুলতে গেছো হয়তো পিডিএফটার জন্য, কিন্তু দেখা গেলো ইন্টারনেটটা যখনই অন করলে তোমার কোনো একটা নোটিফিকেশন চলে এলো, তুমি ফোন থেকে আস্তে আস্তে শর্টস ভিডিওর দিকে চলে গেলে, এইভাবে কি হয় টাইমগুলো পেরিয়ে যায়, বুঝতে পারবে না। বুঝতে পারলে? তাই পড়াশোনার জন্য ফোনটা যতটুকু দরকার সেটুকুই ব্যবহার করো, বাকি টাইম ফোনটাকে তুমি সরিয়ে রাখো, কারণ তোমার দরকার জীবনে একটা চাকরি। তারপর যত ইচ্ছে ফোন নাও, যা ইচ্ছে করো, ফোন নিয়ে কোনো ব্যাপার না। এই টাইমগুলো তোমাকে একটু সিরিয়াস হতে হবে। বিশেষ করে ফোন এমনই একটা জিনিস যেটা তোমার
এমনভাবে তোমাকে মানে টাইমটা বের করে দেবে, তুমি বুঝতেও পারবে না যে 2-3 ঘন্টা পর্যন্ত তোমার পেরিয়ে যাবে। আর অতিরিক্ত ফোন দেখলে কিন্তু চোখেরও প্রবলেম হয়, যেটা কিন্তু পুলিশ পরীক্ষার্থীদের জন্য একটা ডিস্টার্বেশন হতে পারে, বুঝতে পারলে? তো তার জন্য এই সমস্ত নিজেকে একটু ভালোভাবে বি অ্যালার্ট আর ভালোভাবে পড়াশোনাটা করো। যোদ্ধা ব্যাচের সম্পর্কে সমস্ত কিছু তোমাদের জানাতে পারবো। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আর বেশি দিন টাইম নেই, জাস্ট 5 থেকে 6 দিনের মধ্যে যতজন স্টুডেন্ট হবে, কারণ অলরেডি অনেক স্টুডেন্ট হয়ে গিয়েছে, 5-6 দিনের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা জয়েন করবে তাদেরকে আমি প্রপার ওয়েতে একটা গ্রুপে রাখবো, যে গ্রুপে সমস্ত কিছু আপডেট পাবে এবং যোদ্ধা ব্যাচের গ্রুপের মধ্যে সমস্ত শেয়ার করব। তার জন্য কোনো কষ্ট লাগবে না, কিন্তু কিছু নোটস এমন আছে যেগুলো আমার নিজের পড়ার, সেই সমস্তগুলো তোমাদেরকে শেয়ার করব, যে তোমরা এগুলোও ফলো করতে পারো। কোনো টেস্ট সিরিজ তোমাদেরকে সেখানে আমি প্রোভাইড করব, যেটা অনলি ফর যোদ্ধা ব্যাচের গ্রুপের মধ্যে ইনক্লুডিং থাকবে। আর ক্লাসের কোনো পিডিএফ কিন্তু পাবে না, লাইভ সেশনে প্রপার ওয়েতে নোট করাবো, কারণ লিঙ্ক করিয়ে করে করাবো। আজকে আমাকে এই পিডিএফটা যদি আমি শেয়ার করে দিই, তাহলে পিডিএফ পেলে কিন্তু তোমরা আর সেইভাবে এগোতে পারবে না, কিন্তু ক্লাসটা যখন আমি করাবো সেটা তোমাদেরকে আমি প্রপার ওয়েতে নোট করাবো, একটা লিঙ্ক করিয়ে করে করাবো। ওভারঅল 1.5 মাসের এটা ক্লাস, ঠিক আছে? যদি এর থেকে আরও 2-3টে ক্লাস এক্সিস লাগে, তার জন্য কোনো ফিস লাগবে না, জাস্ট এটার মধ্যেই কমপ্লিট হবে। খুব অল্প মূল্যে তোমরা এটা পারচেস করতে পারবে, শুধু এটা বলতে পারি। তো যেসব বন্ধুরা নিতে ইন্টারেস্টেড রয়েছো, জাস্ট বেশি লেট করো না, একদম টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আর ওখানে সমস্ত কিছু এর আপডেট পেতে চলেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।